নমস্কার, শুরু করছি মহাযুদ্ধে রোকো। আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনারা জানেন মহাযুদ্ধে কারা গেছেন, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, রোকো। তবে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে একটা অঘটন ঘটলো বলবো। হোম টিমের হারকে কি অঘটন বলা যায়, নাকি নিউজিল্যান্ডের জেতাকে স্বাভাবিক ঘটনা বলবো? যাই হোক, তার আগে বলি যে আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে আপনারা জানেন পাওয়ার্ড বাই ওয়ানএক্স ব্যাট এবং স্পিয়ার হেডেড বাই আমাদের সঙ্গে অন্য স্পন্সর রয়েছেন ইউইএম, প্রেজেন্টেড বাই ইউইএম, গুড এডুকেশন, গুড জবস, অ্যাসিস্টেড বাই অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস। এবং আমার সামনে অ্যাসিস্ট্যান্সের জন্য নয়, ক্যাপ্টেন্সির জন্য রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, অঘটন না স্বাভাবিক হার আজকে পাকিস্তান? এটা অঘটন নয়, এবং নিউজিল্যান্ড, আমি গতকালে বলেছিলাম আপনার এই শোতেই যে নিউজিল্যান্ড ক্রিকেটেও যদি নিরিখে বিচার করি তাহলে নিউজিল্যান্ড কিন্তু ধারে ভারে একেবারে এগিয়ে রয়েছে, এবং সেটাই আজকের প্রতিফলন কিন্তু করাচিতে সেটাই হলো। এবং এই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই কিন্তু ডোমিনেট করেছে বলা যেতে পারে। হ্যাঁ, পাকিস্তান, আমি বলেছিলাম যে দুটো পাকিস্তান রয়েছে, কোন পাকিস্তান খেলবে বোঝা মুশকিল। আজকে সেই পাকিস্তানই খেলেছে যে পাকিস্তান আমরা দেখে এসেছি। তবে নিউজিল্যান্ড একদম ডিজার্ভ করে এই জেতাটা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা হলো। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ হলে কীরকম একটা ইমোশনাল লাগে, কারণ 89-এ পাকিস্তানে টেস্ট ম্যাচ কভার করতে এসে এই মাঠেই সচিন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেট আবির্ভাব দেখেছিলাম। আর এই মাঠটা, করাচির এই মাঠটা কোথাও যেন জাভেদ মিয়াঁদাদের মাঠ। ঠিক কলকাতা যেভাবে সৌরভের মাঠ, ঠিক মুম্বাই যেভাবে টেন্ডুলকারের মাঠ, এটাও সেভাবেই জাভেদ মিয়াঁদাদের মাঠ। ইনফ্যাক্ট অবাক লাগলো আজকে যে ট্রফিটা নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিয়ে গেলেন সফরাজ আহমেদ। জাভেদ মিয়াঁদাদ নেই, ওয়াসিম আকরম নেই, সফরাজ আহমেদ চ্যাম্পিয়ন্সের ট্রফিটা নিয়ে মাঠের মধ্যে গেলেন, একটু অবাকই লাগলো। যাই হোক, পাকিস্তানের পারফরমেন্স আরও অবাক, আর তার চেয়ে অবাক বাবর আজমের ব্যাটিং। বাবর আজমের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে বোধহয় বিরাট কোহলি সম্পর্কে যে স্ট্র্যাটেজিটা রাহুল দ্রাবিড়ের ভারত 2023-এর ওয়ার্ল্ড কাপে নিয়েছিল, সেটাই বাবর আজমকে ঘিরে পাকিস্তান নিয়েছে। অর্থাৎ বাবর আজম একটা জায়গায় শি ট্যাঙ্কারের রোল প্লে করবেন, আর তাকে ঘিরে আবর্তিত হবে পাকিস্তানের ধোঁয়াদার বল্লেবাজি। কিন্তু বাবর আজম করেছেন 90 বলে 64 করেছেন। পাওয়ার প্লেতে 47টা ডট বল খেলেছেন। এটা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে হিউজলি ট্রোলড হচ্ছেন বাবর আজম, হওয়ারই কথা। এবং বলা হচ্ছে যে আইসিসি র্যাঙ্কিংয়ে নিজের 1 নম্বর পজিশন বজায় রাখার জন্য কিভাবে দলের স্বার্থ জলাঞ্জলি দিতে হয় তার প্রকৃষ্ট নমুনা বাবর আজম। পাকিস্তান এই ম্যাচে হারার পর যেটা দাঁড়ালো, তাদের 23 তারিখে যদি ভারতের কাছে হারে তাহলে কিন্তু তাদের চ্যাম্পিয়নশিপে টিকে থাকাই মুশকিল হবে। যদিও খুব কম সময় সবে শুরু হয়েছে, এখনই বলা যায় না। কিন্তু ভারতকে দেখে মনে হচ্ছে, মানে মাফ করবেন, নিউজিল্যান্ডকে দেখে মনে হলো যে ভারতের আসল ম্যাচ 2 তারিখে 2 মার্চ দুবাইতে তাদের সঙ্গে হবে। কারণ জয়জ্যোতি, যে নিউজিল্যান্ড টিমে কেন উইলিয়ামসন আজকে রান পাননি, ড্যারেল মিশেল রান পাননি, ডেভন কনওয়ে রান পাননি, তারপরেও 320। একদম নিউজিল্যান্ড যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। টম লাথম, উইল ইয়ং যেভাবে ব্যাটিং করেছেন, এবং এখানে একটা বিষয় বলার, এই বাবর আজমকে নিয়ে যেটা আপনি বললেন অলরেডি, বাবর আজমকে নিয়ে বিতর্ক এর আগে আমরা দেখেছি যে এর আগে যে ট্রাই সিরিজটা হলো সেখানে টোটাল রান, যদি আমি ভুল না হই, 62, এবং তাকে কোথাও যেন মোহাম্মদ রিজওয়ান মানে জোর করেই ওপেনিং স্লটে পাঠালেন। তার পছন্দের জায়গা 3 নম্বর, তিনি 3 নম্বরে ব্যাটিং করতে আসেননি, এবং তারপর এসে কি করেছেন সেটাও আমরা দেখলাম। মানে 47টা ডট ডেলিভারি 10 ওভারের মধ্যে, মানে জাস্ট ভাবা যায় না। 321 চেস করতে নেমেছে পাকিস্তান, সেখানে যদি প্রথম 10 ওভারে 47টা ডট ডেলিভারি বা 48টা ডট ডেলিভারি খেলে, তো সেক্ষেত্রে ম্যাচ তো ওখানেই বেরিয়ে গেল। এবং এরকম যদি চলতে থাকে, আপনি যেটা বললেন যে সবে শুরু হয়েছে আইসিসি এই টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু মানে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। মানে এর পরের ম্যাচটা যদি পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু তাদের কামব্যাক করে পরবর্তী রাউন্ডে যাওয়াটা কার্যত অসম্ভব। শাহিন শাহ আফ্রিদি, একটু আগে আমরা পেছনে ছবি দেখছিলাম। এই টুর্নামেন্টটা এমন টুর্নামেন্ট যে হিরোকে সুপার হিরো করে দিতে পারে। শাহিন শাহ আফ্রিদি আজকে 1996-তে লাস্ট এটা এই টুর্নামেন্ট পাকিস্তানে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট পাকিস্তানে হয়েছিল, অর্থাৎ 96 মানে 29 বছর আগে।
সেই টুর্নামেন্টে আমার মনে আছে ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা কভার করেছিলাম। জাভেদ মিয়াঁদাদের লাস্ট ম্যাচ দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 21 বল খেলে নট আউট ছিলেন। শাহিন শাহ আফ্রিদিকে কোথাও মনে হচ্ছিল যে করাচি না জুনিয়র ওয়াসিম আকরাম করে দেয়, কারণ আজকে যদি তিনি পাকিস্তানকে জিতিয়ে দিতে পারতেন সেরকমই পটভূমি তৈরি ছিল। কোথায় কি তিনি 10 ওভারে কোনো উইকেটই পেলেন না, কোনো উইকেটই পেলেন না, এবং প্রত্যেক মানে পাকিস্তান বোলারই কিন্তু সেভাবে কোনো দাগ কাটতে পারেনি। নাসিম শাহ 2টো উইকেট নিয়েছেন, রবিচন্দ্র অশ্বিন টুইটও করেছেন নাসিম শাহকে নিয়ে। তবে যেরকম পাকিস্তানি বোলারদের রেপুটেশন, মানে অতীতে যে রেপুটেশন দেখে এসেছি তার ধারে কাছেও শাহিন শাহ আফ্রিদি আজকে পৌঁছান। সবচেয়ে আশ্চর্যের দেখুন যে মোহাম্মদ রিজওয়ান কিন্তু টস জিতেছিলেন, তিনি টস জিতে ব্যাট করতে পারতেন, তিনি ফিল্ডিং করলেন। কেন ফিল্ডিং করলেন? তিনি ভাবলেন শিশির পড়বে পরে, যাতে নিউজিল্যান্ড স্পিনারদের অসুবিধা হবে। কিন্তু শিশির তো পড়লই না, তিনি এখানকার ছেলে, তিনি ঘরের মাঠে, এখন তো শিশির কি পড়তে পারে একটা আন্দাজও পাওয়া যায় মোটামুটিভাবে, আবহাওয়া ওয়েদার স্টেশনগুলো এত পাওয়ারফুল হয়ে গেছে। তিনি শিশির পড়বে বলে এত বড় ঝুঁকি নিয়ে নিলেন, নাকি দেশের মাঠে প্রথম খেলার ঝুঁকিটা নিলেন না? পাকিস্তান কি আননার্ভড হয়ে গেল? কি ঘটলো পাকিস্তানের আমরা পরবর্তী ম্যাচে দেখব। পরবর্তী ম্যাচ মানে 23 তারিখে দুবাইতে পাকিস্তান ভারত। পাকিস্তানের পক্ষে প্রায় মরণবাচন ম্যাচ হয়ে গেল। সেকেন্ড ম্যাচ হেরে গেলে তাদের পক্ষে ফিরে আসাটা কঠিন হবে, যদি না ভারতও অঘটনের মধ্যে দিয়ে যায়, ক্রমান্বয়ে অঘটনের মধ্যে দিয়ে যায়। যাই হোক, আমরা আপাতত এই আলোচনা করতে করতে ভারতে তো আসতেই হবে রোকোকে নিয়ে। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে, কোথাও যাবেন না, আবার বলছি রোকোকে নিয়ে ফেরত আসছি। ফিরে এলাম ওয়ানএক্স ব্যাট নিবেদিত রোকোর মহাযুদ্ধে, মানে মহাযুদ্ধে রোকো এই অনুষ্ঠানে। আর আজকে আমাদের অনুষ্ঠানটা যে সময় শুরু হওয়ার কথা ছিল তার চেয়ে একটু দেরি হলো, কিন্তু একটা কথা বলে দিই শুরুতেই, যে আমরা কিন্তু বাবর আজমের মতো ডট বল খেলবো না, যে 47টা ডট বল পাওয়ার প্লেতে এই জিনিস হবে না, এবং রোকো কালকে ধরে নিন এই জিনিস করবেন না। এবার আমরা বলছিলাম শিশিরের কথা, অর্থাৎ শিশির পড়েনি বলে রিজওয়ানরা ডুবলেন ক্যালকুলেট করে। এবার রোকোর কি সমস্যা হতে পারে? রোকোর একটা ছোট্ট সমস্যা হতে পারে যে দুবাইতে বৃষ্টি, মরুভূমিতে বৃষ্টি ভাবাই যায় না, কিন্তু দুবাইতে হালকা বৃষ্টি হয়েছে কালকে, আগামীকালও হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। এবার বৃষ্টি হলে এতগুলো স্পিনার টিমে কি করবেন? আমরা সবাই জানি যে গরম হলে স্পিনারের সুবিধে, বৃষ্টি হলে তখন পেস বোলিংয়ের সুবিধে। তাহলে রোকোরা কিভাবে, টিম ম্যানেজমেন্ট কি করবে কালকে? এইটা বলতে বলতে আরেকবার বলি যে ফোন লাইন খোলা রয়েছে। আপনারা যারা এই আমাদের এই শো রাত্রি 10:30টার সময় বসে দেখছেন, তারা কিন্তু ফোন করতে পারেন আমাদের। অ্যাকচুয়ালি 10:30, 10টা প্রায় 11টার কাছাকাছি। জয়জ্যোতি ঘোষের ডিনার হয়নি, আমার মনে হয় ও চালিয়ে খেলবে, কারণ পাওয়ার প্লেতে ও বাবর আজমের মতো ডট বল খেলবে না। বলো। আমি তো হিটম্যান শো মানে খেলার চেষ্টা করবো। তবে যাই হোক, যেটা খবর দ্রুত জানিয়ে রাখি যে আজকে ভারতীয় দল কি করলো। ভারতীয় দল আজকে 5:15টার সময়, মানে দুবাইয়ের টাইম যেটা 5:15টার সময় তারা প্র্যাকটিস করতে আসেন, যেখানে খেলা হবে সেই স্টেডিয়ামে। সেই এতদিন যেটা করছেন তারা, সেটা কিন্তু 2 কিলোমিটার দূরে ছিল, সেই স্টেডিয়ামে প্র্যাকটিস করছিলেন। আজকে এসছেন, হার্ড প্র্যাকটিস তারা করেননি, জাস্ট নকিং এবং ফিল্ডিং প্র্যাকটিস করেন। এবং রোহিত শর্মা, ভীষণ কাশি হয়েছে রোহিত শর্মার, আমার না। রোহিত শর্মা প্রেস কনফারেন্সে আসেন, যে মেইন পয়েন্টসগুলো তিনি বলেছেন একটু বলে রাখি যে প্রত্যেক ক্রিকেটার জানে তাদের কি রোল। ভীষণ বিন্দাস মেজাজে আজকে রোহিত শর্মা ছিলেন, যেটা বলছেন প্রত্যেক ক্রিকেটার জানে তাদের কি রোল, এবং আমরা 1 গেম অ্যাট এ টাইম নিচ্ছি, মানে এখনই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবো এরকম ভাবনা নিয়ে নামবো না। আর 5 জন স্পিনার নিয়ে এত কথা বলছেন, এটা নিয়েও আজকে প্রেস কনফারেন্সে বলা হয় রোহিত শর্মাকে। তিনি বলেন যে আমি অলরাউন্ডার হিসেবে দেখছি, মানে 5 জন স্পিনার আপনারা বলছেন, এটা যদি পেসার হতো তখন আপনারা কিন্তু সেটা বলতেন না। তো আমি মনে করছি যে 3 জন অলরাউন্ডার। তো যাই হোক, এরকমভাবে অ্যান্সার দিলেন। আমার একটা সহজ প্রশ্ন আছে, রোর যেরকম কাশি হয়েছে কালকে খেলবেন তো? একদম, রোহিত শর্মা খেলবেন, এবং আজকে নিয়ে তো এসেছেন, প্র্যাকটিসে এসেছেন। আচ্ছা দাঁড়াও, দর্শক আছেন এখন, দর্শকের কথাটা শুনি। বলুন কি প্রশ্ন আপনার, কে আছেন, নাম বলুন। করতে চাই। হ্যাঁ বলুন। আমি পাইকোট বীরভূম থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ, পার্থ দত্ত। আমার শুনে মনে হলো আয়কর ভবন থেকে বলছি। বলুন। না, পাইকর বীরভূম। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো গৌতম দার আমি বড় ফ্যান, মানে গৌতম দা যখন স্পোর্টস নিউজ আনন্দবাজারে লিখতেন, তো
তখন থেকে আমি গৌতম দার লেখাগুলো কন্টিনিউ করতাম, বা আমি গৌতম দার অনেক বড় ফ্যান। অনেক ধন্যবাদ। একটু প্রশ্নটা কাইন্ডলি বলুন। হ্যাঁ, যে ঋষভ পন্থ তো আমাদের রিজার্ভে আছে, তো কেএল রাহুলকে আগে সিরিজটাতে ইংল্যান্ডের বিপক্ষে সমানে খেলানো হয়েছে, কিন্তু কেএল রাহুল সেভাবে আমরা সফল হতে কেএল রাহুলকে দেখিনি, যেখানে ঋষভ পন্থ হয়তো ম্যাচের রংটাই পাল্টে দিতে পারে। প্রশ্নটা একটু ছোট করে বলুন। 11 ঋষভ পন্থ বা কেএল রাহুল? কালকের ম্যাচে যেহেতু আমি বা আপনি ভারতের কোচ নই, গৌতম গম্ভীর ভারতের কোচ, তাই কেএল রাহুলেরই প্রথম একাদশে থাকার চান্স বেশি। কেএল রাহুল যদি এমন কিছু করেন যেটাতে সবার মনে হয় যে না, কেএল রাহুল সত্যি, কেএল রাহুলকে ছেড়ে ফেলার প্রয়োজন, একমাত্র তাহলেই ঋষভ পন্থ আসতে পারেন। তবে কেএল রাহুলের বিশাল সমর্থক আমার পাশে বসে আছেন, আপনার যদি ট্রোল করতে হয় প্লিজ ওকে ট্রোল করবেন, জয়জ্যোতি ঘোষ। না, কেএল রাহুল খেলবেন, আমি বিরাট সমর্থক নই কেএল রাহুলের, আমার ঋষভ পন্থকে দারুণ লাগে। তবে আমি হলে হয়তো আপনি একদম মানে গৌতম দা যেটা বললেন, আমি হলেও ঋষভ পন্থকে হয়তো খেলাতাম। তবে কেএল রাহুল খেলছেন এটা তো একদম স্পষ্ট, কারণ অলরেডি বলেছেন, কোচ বলেছেন, তারপরে তার মানে ঋষভ পন্থের চোট, তাই ঋষভ পন্থ দূর দূরান্তেও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটা অবশ্যই একটা মানে ফ্যাক্টর যে এখানে কেএল রাহুলকে এখানে যে দলে নেওয়া হচ্ছে। তবে রোহিত শর্মা সম্পর্কে আরও একটা বিষয় বলি, যখন একটা পয়েন্ট মিস করলাম, বরুণ চক্রবর্তী সম্পর্কে আজকে বলা হয়, তিনি বলেন যে বরুণ চক্রবর্তী ভেরিয়েশন আমাদের সামনেও মানে দেখাচ্ছেন না, মানে যে নেটে বোলিং করছেন সেখানেও কিন্তু তিনি ভেরিয়েশন দেখাচ্ছেন না, হয়তো গোপন রাখছেন। বরুণ চক্রবর্তী আগামীকাল খেলবেন কিনা শিওর নই, হয়তো খেলবেন না, তবে বরুণ চক্রবর্তীকে হয়তো লুকিয়ে রাখছেন। আরও দুটো তথ্য আপনাদের দিই, যে তথ্য দেওয়া উচিত, যে ভারত যদি এই টুর্নামেন্টে জিতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কালকে অভিযান শুরু হচ্ছে, তাহলে পরপর দুটো আইসিসি খেতাব জিতবে। আর রোকোর সামনে ওরা তিনটে করে ট্রফি জিতেছেন, অর্থাৎ রোহিত শর্মা যদি দেখেন, তিনি 2007 ওয়ার্ল্ড কাপ টি20 জিতেছেন, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, 2024 টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন। তিনি বিরাট কোহলি 2007 খেলেননি, তিনি 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার্স টিমে ছিলেন, এবং অবশ্যই 2024 বার্বাডোসের ফাইনালে তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ফোর্থ যদি ওরা জেতেন খেতাব, এখানে প্রথম ভারতীয় হবেন যাদের 4টে করে বিশ্ব খেতাব থাকবে, এর আগে আর কারোর ছিল না। তাই মহাযুদ্ধের রোকো এই জন্যেই বলতে বলতে একজন কারোর ফোন, খুব দ্রুত বলুন, আমরা বিরতিতে যাব। বলুন আপনার নাম। আপনার নামটা বলবেন কাইন্ডলি। শুভব্রত ভট্টাচার্য। হ্যাঁ বলুন প্রশ্নটা। প্রশ্ন করতে চাই গৌতম বাবুকে, যে অক্ষয় প্যাটেল জাদেজা দুটোই লেফট আর্ম স্পিনার, তাহলে অক্ষয় প্যাটেল আর জাদেজা মধ্যে কে খেলবে? সাথে কি কুলদীপ না বরুণ চক্রবর্তী, কি মনে হয়? খুব ডিফিকাল্ট বলা শুভব্রত বাবু। অক্ষর প্যাটেল এবং জাডেজা দুজনেই অলরাউন্ডার। অক্ষর প্যাটেল 5 নম্বরে ব্যাট করছেন, তাকে বাদ দেওয়া হবে বলে মনে হয় না। জাডেজাও থাকবেন। আমার মনে হয় কুলদীপ আর বরুণের মধ্যে হয়তো কাউকে একজনকে চুজ করা হবে, হয়তো বরুণকে প্রথমে খেলানো হবে, যেহেতু বাংলাদেশ থেকে খেলেনি, হয়তো বরুণকে নেওয়া হবে। আমরা আসবো এই নিয়ে আলোচনা, স্পেশালি বাংলাদেশ নিয়ে আলোচনা, এখন অবধি কথাই বলা হলো না। ছোট্ট একটা বিরতির পরে, কোথাও যাবেন না, আবার আমরা ফিরবো মহাযুদ্ধের রোকো নিয়ে। ফিরে এলাম মহাযুদ্ধের রোকো অনুষ্ঠানে। আমরা বিরতির আগে বলার সুযোগ হয়নি যে চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাকচুয়ালি এটার প্রথমে নাম ছিল মিনি ওয়ার্ল্ড কাপ। যেবার 1998-তে বাংলাদেশে প্রথম টুর্নামেন্ট হয়, তখন এর নাম ছিল মিনি ওয়ার্ল্ড কাপ। এবং গোটা টুর্নামেন্টটা যার মস্তিষ্ক প্রসূত, তিনি বাংলারই, কলকাতার এবং আরও বেশি করে আলিপুরের জগমোহন ডালমিয়া। তার মাথা থেকেই টুর্নামেন্টটা বেরোয় যে 4 বছর পর পর যেহেতু ওয়ার্ল্ড কাপ হয়, মাঝখানে আরও একটা টুর্নামেন্ট থাকা উচিত, যাতে ক্রিকেটের বিশ্বজনীন যে ঔজ্জ্বল্য সেটা অব্যাহত থাকে। কিন্তু এবার জগমোহন ডালমিয়া যে দেশকে অ্যাকচুয়ালি টেস্ট ক্রিকেটের স্টেটাস দেন এবং যাদের সামনে নিয়ে আসেন এবং যাদের মিনি ওয়ার্ল্ড কাপ আয়োজনের দায়িত্ব দেন, সেই বাংলাদেশ নিয়ে কথা বলার সময় বলবে জয়জ্যোতি ঘোষ। বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে একটা কথাই বলতে হবে, যে তারা যদি কিছু মানে লড়াইও দিতে চায় আগামীকালের ম্যাচে, ভালো কিছু করতে হবে। আজকে একটা বক্তব্য নাজমুল হোসেন শান্তর টোটালি ভাইরাল হয়ে যায় বাংলাদেশের মিডিয়াতেও, যেখানে তিনি বলেন যে মানে প্রশ্ন করা হয় যে সাকিব আল হাসানকে কি আপনি মিস করবেন বা আপনার টিম মিস করবে? তিনি স্পষ্টত বলে দেন যে সাকিব আল হাসানকে কেউ মিস করবে না এবং আমাদের যা টিম রয়েছে তাতে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আমি এখানে একটা কথা বলতে চাই যে সাকিবুল হাসান জাস্ট রাজনৈতিক কারণে
তিনি টিমের বাইরে। সবাই জানে সাকিবুল হাসান টিমে থাকলে তাকে নেওয়া উচিত, তাকে যে এই বাংলাদেশ টিমে তার চেয়ে বড় রত্ন আবির্ভূত হয়েছে বলে মনে হয় না। তুমি দেখো দুজন উপমহাদেশের সবচেয়ে বড় দুজন ক্রিকেটার, একজন তিনি ইমরান খান, আদিয়ালা জেলে যখন তার দেশে বিশ্বকাপ আয়োজন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে, তিনি আদিয়ালা জেলে একটা কুঠুরির মধ্যে বসে আছেন। আর তিনি সাকিবুল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তিনি টিমে ঢুকতে পারছেন না রাজনৈতিক কারণে। কি অদ্ভুত পরিহাস। যাই হোক, একজন দর্শক আছেন, বলুন আপনার বন্ধু কে আছেন? ডায়মন্ড হারবার থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, জসপ্রীত বুমরার অবর্তমানে আমাদের বর্তমান যে পেস অ্যাটাক আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে? দেখুন, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। যদি ঠান্ডা থাকে, দুবাইতে যেরকম বৃষ্টি হচ্ছে ওরকম থাকে, একটু ওয়েদার ঠান্ডার দিকে থাকে, তাহলে হর্ষিত রানা, আর্শদীপ সিংদের কাছ থেকে কিছু আশা করতে পারেন। কিন্তু বুমরার অভাব কারোর পক্ষেই ঢাকা সম্ভব নয়। বুমরা এমন একজন বোলিংয়ের কোহিনূর যে ভারতীয় ক্রিকেটে এরম বোলার এসেছে কিনা সন্দেহ। কাজে বুমরার অভাব এরা ঢাকতে পারবেন না। কিন্তু যদি ওয়েদার সাহায্য করে তাহলে এরা নিশ্চয়ই অপোনেন্টের উপর একটা প্রেশার তৈরি করতে পারবেন। স্পেশালি হর্ষিত রানা, যাকে দেখে মনে হচ্ছে উইকেট টেকিং বোলার হওয়ার সব রকম যোগ্যতা তার মধ্যে রয়েছে। বাংলাদেশ, জয়জ্যোতি ঘোষ বলে দিচ্ছেন যে কোনো আশা নেই। বাংলাদেশের দুজন, মোহাম্মদুল্লাহ, মুশফিকার রহিম রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন সিনিয়র্স বলতে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে 3-0 হেরেছে গত ডিসেম্বরে, যে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেনি। যাই হোক, আমার মনে হয় যে আমরা কুইজের উত্তরটা কালকের দিনই, যে রোহিত শর্মা তাকে টিমমেটরা টিমে আসার পর কি নামে প্রথম ডাকতে শুরু করেন। অনেকে লিখেছেন সাইনা, তাই তো? কিন্তু সেটা নয়। অ্যাকচুয়ালি বেশিরভাগ টিমমেট যেটা নাম দেয়, যেটা আজও প্রায় রয়ে গেছে, সেটার নাম হচ্ছে খোয়া খোয়া চাঁদ। খোয়া খোয়া চাঁদ কেন? তিনি অত্যন্ত ভুলো, প্লেনে মোবাইল ফেলে আসেন, আইপ্যাড ফেলে আসেন। এরম ছিল যে ইন্ডিয়ান লজিস্টিক্স টিমের একজনকে বলা হয়েছিল যে রোহিত শর্মা প্লেন থেকে নেমে যাওয়ার পর ওর সিটের সামনে যে রাখার জায়গা থাকে সেটা ভালো করে দেখতে নির্ঘাত কিছুও ফেলে এসেছে। খোয়া খোয়া চাঁদ একজনই ঠিক উত্তর দিয়েছেন। একজনই সঠিক উত্তরদাতা পার্থ বসাক। অনেক অভিনন্দন। অ্যাশিওরের তরফ থেকে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার। কিন্তু জয়জ্যোতি আমাদের বলা হচ্ছে, আমি ইউটিউবে আরেকটা উত্তর দেখেছি, কিন্তু সেই উত্তরটা এটার পরে। যেহেতু পার্থবাবু আগে উত্তর দিয়েছেন তাই তাকে আমরা মনোনয়ন করেছি। আমাদের খুব বেশি সময় অবশিষ্ট নেই। কেউ কোনো বন্ধু ফোন করেছেন, আমরা কে ফোন, একটু বলুন কে বলছেন। একটু জোরে বলুন, একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আমি জামশেদপুর থেকে উৎপল ঘোষ বলছি। হ্যাঁ বলুন। এই আগামীকাল যে আমাদের 5টা স্পিনার নিয়ে গেছে, হ্যাঁ বলুন। আগামীকাল যে ম্যাচ রয়েছে সেই তাতে যে আমরা যে 5টা স্পিনার নিয়ে গেছি, আমার কি মনে হয় 5টা স্পিনারের মধ্যে 3টে স্পিনার নিয়ে গেলেই মনে হয় এই ট্যুরে মনে হয় কাজ হয়ে যেত। দেখুন, পুরোটা নির্ভর করছে, ভারতের একটা গ্যাম্বল করেছে বলতে পারেন। আপনি ইস্পাত নগরী থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনে ভালো লাগলো। 3 জন, রোহিত শর্মা আজকে যেটা একটু আগে জয়জ্যোতি বললো, যে রোহিত শর্মা প্রেস কনফারেন্সে বলেছেন এই 3 জন কিন্তু অলরাউন্ডার, শুধু বোলার নন বা শুধু স্পিনার নন। কাজে 3 জন অলরাউন্ডার, আর বাকি 2 জন নিখাত স্পিনার বা নিখাত স্পেশালিস্ট স্পিনার। তার মধ্যে কুলদীপ যাদব এখন ভালো ব্যাট করেন। কাজেই যদি ওয়েদার গরম থাকে তাহলে কিন্তু 5 স্পিনার হয়তো দেখা যাবে। দারুণ ভালো স্ট্র্যাটেজি হিসেবে পরে হয়তো বন্দিতে হবে। যাই হোক, আজকে একজনের কথা ভেবে খুব খারাপ লাগছে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে তিনি চলে গেলেন। তার নাম মিলিন্দ রেগে। শুধু সুনীল গাভাস্করের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডই তিনি নন, মিলিন্দ রেগে মুম্বাই ক্রিকেট এবং পশ্চিমাঞ্চল ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা একজন বিশিষ্ট নাম, যিনি 2 দশকেরও বেশি মুম্বাই সিলেকশন কমিটির সঙ্গে জড়িত ছিলেন। নিজে ক্রিকেট খেলেছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 53টা ম্যাচ খেলেছেন, 1000-2000-এর মতো রান করেছেন এবং মিলিন্দ রেগে 135টা উইকেট নিয়েছেন। মিলিন্দ রেগে মুম্বাই ক্রিকেটে অনেকের পথপ্রদর্শক। আজকে শুধু সুনীল গাভাস্কর না, সুনীল গাভাস্কর বলেছেন যে আমি ফিউনারেলে আসবই না দুবাই থেকে, কারণ আমি ওর নিথর শরীরটা দেখতে পারবো না, এতটা ইমোশনাল হয়ে গেছেন। টুইট করেছেন সচিন টেন্ডুলকারও, কারণ সচিন টেন্ডুলকারকে প্রথম পাদপ্রদীপের সামনে যারা ঠেলে দেন তার মধ্যে মিলিন্দ রেগে একজন। আমার এখনও মনে আছে 1988-তে সচিন ডেবিউ করার 1 বছর আগে সিসিআইতে যখন তার প্রথম ইন্টারভিউ করতে যাই,
সেই সিসিআই টিমের ক্যাপ্টেন ছিলেন মিলন রেগে, আমায় বলেছিলেন ইন্টারভিউ করবেন কিন্তু ছবি তুলবেন না, কারণ তখন মুম্বাই ব্যাটসম্যানদের একটা বক্তব্য ছিল যে ফ্ল্যাশ বাল্বটা চোখের ওপর গেলে ব্যাটিংয়ে অসুবিধে হয়, তাই ইন্টারভিউতে ছবি যায়নি, শুধু লেখাটা গিয়েছিল। মিলন রেগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, যিনি 24 বছর বয়সে হার্ট অ্যাটাক হওয়াতে হয়তো শেষ অবধি টেস্ট ক্রিকেটে যেতে পারেননি, কিন্তু তার চলে যাওয়াটা ভারতীয় ক্রিকেট মনে রাখবে। আপাতত একজন দর্শক বন্ধু আছেন, বলুন কে বলছেন? খুব সংক্ষেপে প্রশ্ন করুন, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনার নাম বলুন। রানা সরকার। হ্যাঁ রানা সরকার, বলুন আপনার প্রশ্নটা। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমটাকে বলবো যে আমাদের মিস্ট্রি যে স্পিনার আছে ওনাকে একটা চান্স দেওয়া উচিত। মানে উনি আগের সিরিজে এত ভালো পারফর্ম করেছেন। হ্যালো, আপনার তো বক্তব্য, আপনার প্রশ্নটা কি বলুন? আমি বলছি আমাদের যে মিস্ট্রি স্পিনার আছে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। জয়জ্যোতি কুইকলি বলুন। বরুণ চক্রবর্তীর কথা বলছেন সম্ভবত উনি, এবং সেটা তো দেখাই যাবে মানে বরুণ চক্রবর্তী খেলবেন কিনা। তবে আগামীকালের যা টিম কম্বিনেশন সম্ভাবনা খুব কম, তবে অবশ্যই বরুণ চক্রবর্তী অস্ত্রটা রেখে দিচ্ছে ভারতীয়। মানে কি দুটোই বললে তো? না, বরুণ মানে চক্রবর্তী তোমার উত্তরগুলো না দুটোই উত্তর, একটা বলে বরুণ খেলতে সম্ভাবনা কম, আবার বললে এটার খেলতে কারণটা পারে। আমি বলেছি, এটার কারণ হচ্ছে কোচ গৌতম গম্ভীর, কারণ নিজে কি করবেন আমরা কেউ জানি না, শেষ মুহূর্তে হয়তো চেঞ্জ করে ফেললেন। আমার মনে হয় বরুণ চক্রবর্তী হয়তো খেলানোর সম্ভাবনা আছে, যদি না আবহাওয়া খুব ওই বৃষ্টি সিক্ত এরকম একটা পরিবেশ হয়। বাংলাদেশকে বরুণ চক্রবর্তীর সামনে আমার মনে হয় যদি তিনি সুস্থ থাকেন, আমার ধারণা খেলাবে। আমি জয়জ্যোতির মতো দুটো উত্তর দিচ্ছি না, আমার মতে বরুণ চক্রবর্তী ওয়েদার শুকনো থাকলে অবশ্যই খেলবেন। আজকে এই পর্যন্তই থাক। 1x ব্যাট নিবেদিত স্টেডিয়াম বুলেটিন ওরফে মহাযুদ্ধের রোখো থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, জমিয়ে কালকের ম্যাচ দেখবেন। শুভরাত্রি।